কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় গতকাল বিকেলে। তুলে নিয়ে আজকে সকালে বা গতকাল রাতেই হয়তো জানা গেছে যে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্যে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তো অসুস্থ মানুষের হাসপাতাল থেকে তুলে নিয়ে ডিবি হেফাজতে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। আর এই পুরো ঘটনায় আমার কাছে মনে হলো এই তুলে নেওয়ার ব্যাপারটাতে যে একজন জাফরুল্লাহ চৌধুরী যে একটা সমাজে কত গুরুত্বপূর্ণ, যদি আজকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জীবিত থাকতেন, প্রাচীর হয়ে দাঁড়াতেন, কোনো অবস্থাতেই গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে এই তিনজনকে তুলে নেওয়া যেত বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, জাফরুল্লাহ চৌধুরী নেই, তার হাসপাতাল আছে। তো এদের চিকিৎসার প্রয়োজন হয়েছিল, তার কারণ এটা নাহিদের ছবি, এই সমন্বয়কারীদের একজন। আন্দোলন চলাকালীন যখন তাকে তুলে নেওয়া হয়েছিল, সেই তুলে নিয়ে কি করা হয়েছিল তার ছাপ, রক্তের ছাপ, বিষয়গুলো নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো। এখানে আরেকটু কথা বলে নেওয়া দরকার। আসিফদেরকে তুলে নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে সন্ত্রাসী সহিংসতা যারা করেছে তাদের বিষয়ে তাদের থেকে তথ্য নেওয়ার জন্য। আর বাস্তবে এই ভিডিওটি কেন দেখাচ্ছি? ভিডিওটি দেখাচ্ছি হচ্ছে যে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে পুলিশের সঙ্গে থেকে, গরু জবাই করা চাকু হাতে, রামদা হাতে, তার একটা ছোট্ট নমুনা। তো আসিফদের জিজ্ঞাসাবাদ করা হবে, তারা অসুস্থ, সেই অসুস্থ মানুষদেরকে টানা হেঁচড়া করে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পুলিশের সঙ্গে গরু জবাই করা চাকু, রামদা হাতে যাদেরকে দেখা গেল, পুলিশ এবং তারা একত্রিত হয়ে যে কোটা সংস্কার আন্দোলনকারীদেরকে প্রতিরোধ করছেন বা হামলা করছেন, পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করছে, আর এই চাকু রামদা বা গরু জবাই করা চাকু হাতে তারা এগিয়ে যাচ্ছে কোটা সংস্কারকারী আন্দোলনকারীদের দিকে। তো এই চাকুর ব্যবহার কি হয়েছে, পুলিশ কি তা খুঁজে দেখবে? কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী মানে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে 4 জন কোটা সংস্কার আন্দোলনের, সারা দেশব্যাপী যে আন্দোলন সেই আন্দোলনের সমন্বয় করছিলেন। ঢাকার যে আন্দোলনের কর্মসূচি সেটার সমন্বয় করছিলেন। সারা বাংলাদেশে যে শেষ আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনটি এই সমন্বয়কারীদের তত্ত্বাবধানে হয়েছে বা এই সমন্বয়কারীরা যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে হয়েছে, বিষয়টি মোটেই সেরকম নয়। তাদের সেই সাংগঠনিক শক্তিও ছিল না, তাদের পক্ষে সেটা করা সম্ভব ছিল না। কিন্তু সারা দেশে আন্দোলনটি হয়েছে কেন? হয়েছে কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলনটি শুরু করেন তখন সারা দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছে, কারণ এই আন্দোলনটি তারও মনে হয়েছে। একথা আমাদের জানা, কিন্তু এটাও জানা এই সমন্বয়কারীদের 3 জন চিকিৎসা নিচ্ছিলেন ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে। চিকিৎসা নেওয়া অবস্থাতে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোট আনকোট তুলে নেওয়া হয়েছে, গণমাধ্যমের সংবাদ। এখানে প্রশ্ন দুটি। একটি প্রশ্ন, তাদের চিকিৎসা নিতে হচ্ছে কেন, তারা অসুস্থ কেন? দ্বিতীয় প্রশ্ন, এই যে তুলে নেওয়ার প্রসঙ্গ আসছে, এই তুলে নেওয়া মানে কি, বা কেন তুলে নেওয়া হচ্ছে, তুলে নেওয়ার কারণটা কি, কারা তুলে নিচ্ছে? প্রথম প্রশ্ন, যে সময় আন্দোলন বিক্ষুব্ধ অবস্থায় আছে সেই সময়ে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপক্ষে 3 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এটা নিয়ে কথা বলতে গেলে, অনুসন্ধান করতে গেলে দেখা যায় এই 3 জন যে দাবি করছেন তাতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়নি। এটা একটি দিক। এই 3 জনের মধ্যে একজনের যে ছবি দেখা গেল, অন্য 2 জনও আক্রান্ত, কিন্তু একজনের যে ছবি দেখা গেল নাহিদের
পিঠে চাপ চাপ রক্ত জমে গেছে, হাতে চাপ চাপ রক্ত জমে গেছে, কোমরের নিচে পায়ে পুরো অংশটি ভয়ঙ্করভাবে রক্ত জমে কালো হয়ে আছে। নাহিদ যেটা বলছে, তাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, জামাত শিবিরের সঙ্গে সম্পৃক্ততা আবিষ্কারের চেষ্টা করা হয়েছে, সেটা না পেরে নাহিদকে নির্দয়ভাবে লোহার রড দিয়ে পেটানো হয়েছে। পেটানোর পরে নাহিদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখনও শিক্ষার্থী। তো নাহিদকে পিটিয়ে পেটানোর এক পর্যায়ে নাহিদ অজ্ঞান হয়ে যায় এবং একদিন বা 2 দিন পরে তিনি আবিষ্কার করেন যে তিনি পূর্বাচলে কোনো একটা ব্রিজ বা কোনো একটা কিছুর নিচেই পড়ে আছেন। তার যখন জ্ঞান ছিল না তখন তাকে সেখানে রেখে যাওয়া হয়, ফেলে যাওয়া হয়। জ্ঞান ফেরার পরে তিনি একটি সিএনজি নিয়ে বাসায় ফেরেন, পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তার 1-2 দিন পরে অন্য দুজনের ক্ষেত্রেও ঠিক একই রকমের আচরণ ঘটে, তারাও চিকিৎসা নিতে থাকেন। সেখানে যখন তারা চিকিৎসা নিচ্ছিলেন, ডাক্তাররা বলছেন যে তাদের হাসপাতাল থেকে ছাড়ার মতো অবস্থা হয়নি, তাদের শরীরের অবস্থা ভালো নয়, তাদেরকে এখন ছাড়া যাবে না। কিন্তু তারপরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা একটি ব্যাপার। তার চেয়ে বড় ব্যাপার যে চিকিৎসাধীন মানুষগুলোকে এভাবে জোর করে তুলে নিয়ে যেতে হলো কেন? তারা যদি মামলার আসামি হয়ে থাকেন, তাদেরকে যদি মামলার আসামি করা হয়ে থাকে, তাদেরকে তো গ্রেপ্তার করার সরকারের বহুবিধ পথ ছিল, যদিও এর করা উচিত নয়, তারপরেও চাইলে এটা করার সুযোগ ছিল। তাহলে সেই সুযোগটি না নিয়ে কেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো? সরকার শিক্ষার্থীদের বলছে তারা কোমলমতি, তারা কোনো সন্ত্রাস করেনি, তারা কোনো সহিংসতা করেনি, তারা কোনো ভাঙচুর করেনি, তারা কোনো আগুন দেয়নি। আগুন দিয়েছে, ভাঙচুর করেছে তৃতীয় পক্ষ। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আন্দোলন যখন একটা চূড়ান্ত পর্যায়ে যায় এবং আন্দোলনের উপরে যখন দমন, পীড়ন, নিপীড়ন, নির্যাতন, গুলি চালানো হয়, তখন আর আন্দোলনটি শুধুমাত্র সেই শিক্ষার্থীদের থাকে না, এটা জনমানুষের আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলনের সঙ্গে ছাত্রদল থাকতে পারে, শিবির থাকতে পারে, বাম ছাত্র সংগঠন থাকতে পারে, এমনকি ছাত্রলীগও থাকতে পারে। সেটা যে ছিল, সেই 50 জনের মতো ছাত্রলীগ নেতার পদত্যাগে তো তার মধ্যে দিয়ে সেটা প্রমাণই হয়েছে। অনেক জায়গাতে তারা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। বিএনপি জামাত আন্দোলনের সঙ্গে ঢুকে সহিংসতা বৃদ্ধি করেছে বা আগুন দিয়েছে, সেটা সরকার তদন্ত করবে, তদন্ত করা দরকার। আমি বলছি না যে তারা সেটা করেনি, সম্ভাবনা আছে যে তাদের নেতাকর্মীরা সেখানে অংশ নিয়েছে। কারণ যে সমস্ত এলাকাতে সহিংসতা বেশি হয়েছে সেই সমস্ত এলাকার বিএনপি জামাতের নেতাকর্মীরা অংশ নেয়নি, সে দাবি আমি করছি না, নিতেই পারে রাজনৈতিক আন্দোলনে। তারাও যদি শিক্ষার্থীদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে যদি সেখানে এগিয়ে আসতে পারে, সেটা একটি ব্যাপার। কিন্তু বিষয়টি যেটা স্বীকার করতে হবে যে আন্দোলনটির সঙ্গে সাধারণ জনমানুষের সম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং শিক্ষার্থীদের উপর যখন গুলি চালানো হয়েছে, শিক্ষার্থীদের উপরে যখন ছাত্রলীগ আক্রমণ করেছে, শিক্ষার্থীদের উপরে যখন রামদাধারীরা আক্রমণ করেছে, তখন শিক্ষার্থীরা কি করেছে? হাতের লাঠি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে, ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ করেছে। এই আইল্যান্ডের থেকে আইল্যান্ডের যেটা দিয়ে আইল্যান্ড ঠিক নয়, রোড ডিভাইডার উপরের যে 5 টাস আছে, লাঠি বলতে ওই যে রড আছে, সেইগুলো ভেঙেও তারা হাতে নিয়েছে, ব্যবহার করেছে। কোথাও যে তারা ভাঙচুর করেনি সেটা বলা যাবে না, কোথাও আগুন দেয়নি সেটা বলা যাবে না, সহিংসতার কোথাও কোনো কিছু করেনি শিক্ষার্থীরা সেটাও বলা যাবে না। এটা যদি বলতে হয় তাহলে ওইটাও বলতে হবে, কেন আক্রমণ করার উস্কানি দেয়া হলো, কেন আক্রমণ করলো ছাত্রলীগ, কেন রামদাধারীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আক্রমণ করলো, কেন নির্বিচারে গুলি চালানো হলো, কেন 150 থেকে 200 মানুষকে হত্যা করা হলো। তো সামগ্রিকভাবে পুরো বিষয়টি যদি পর্যালোচনা করা যায় তাহলে এইখানে দায় দায়িত্ব সবার। আন্দোলনকারী সমন্বয়কারীরা ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে সারা দেশে যে সহিংসতা ঘটেছে সেই সহিংসতার দায় যদি এই 3-4 জন সমন্বয়কারীর উপরে পড়ে তাহলে অন্য সবার উপরে পড়ে, রাষ্ট্রীয় মেকানিজমের সঙ্গে সম্পৃক্ত সবার উপরে পড়ে। যাদের ব্যর্থতায় এই আন্দোলন এই পর্যন্ত গেল তাদের উপরেও পড়ে। তো এখন আমরা সবার উপরে দায় চাপিয়ে সবাইকে শাস্তি দিব, নাকি এই সমস্যার সমাধান করার জন্য এখান থেকে বের হয়ে আসা আর একটু উচ্চতর চিন্তা করব?
সেই উচ্চতর চিন্তার দিকে আমরা যাচ্ছি না, আমরা নিম্নতর চিন্তার দিকে গিয়ে এদেরকে তুলে নিয়ে গিয়ে নিপীড়ন এবং নির্যাতন করছি। এই নিপীড়ন এবং নির্যাতন করা খুব কঠিন কাজ নয়। রাষ্ট্রীয় বাহিনী, সরকার চাইলে সেটা করতে পারে, আরও করতে পারে। কিন্তু এটা করে কি দৃষ্টান্ত আমরা তৈরি করছি, এটা করে ভবিষ্যতের জন্য কি আমরা নির্ধারণ করে রাখছি, সেটা আরেকবার পর্যালোচনা করা দরকার। পর্যালোচনা করা দরকার এটা যে এই সমস্ত শিক্ষার্থীদের প্রথমবার তুলে নিয়ে নির্যাতন করে যে আহত করা হয়েছে, সেটা কতটা নির্দয় হয়েছে, কতটা নিষ্ঠুর হয়েছে। আবার যে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো চিকিৎসাধীন অবস্থাতে, সেটা কতটা নিষ্ঠুর আচরণ হচ্ছে, কতটা নিষ্ঠুর আচরণ হলো, ইতিহাস এটাকে কিভাবে লিখে রাখবে, এটা আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত একবার পর্যালোচনা করা দরকার।